নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার তাজা শিরোনামে সরাসরি লাইভ প্রতিবেদনে। অবশ্যই এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজা। আজকেও আমাদের ফোন ইন লাইন একদমই খোলা আছে। নাম্বারটি হচ্ছে 038135111071। আবারও বলবো, নাম্বারটি হচ্ছে 038135111071। আমাদের ব্যস্ততম জীবনে চায়ের কাপের সাথেও হয়তোবা আমরা দৈনিক পত্রিকা পড়ার সময়টুকু পাই না। সে কারণে আমাদের সোশ্যাল বাংলার দায়িত্ব প্রত্যেক দিন দৈনিক পত্রিকার যে ফার্স্ট পেজ রয়েছে তার শিরোনামে কি কি খবর রয়েছে তা আপনাদের তুলে ধরা। সেই জায়গায় অন্যদিন আমারই সহকর্মী মৃন্ময়ী এবং স্নেহা থাকে আপনাদের সাথে। আজ আমি রয়েছি। আজকের প্রত্যেকটি পত্রিকার যে শিরোনামে এক বিশেষ খবর, সেটি হচ্ছে সমস্ত পত্রিকার প্রথম পেজেই কিন্তু সেই শিরোনামটি পাওয়া গেছে যে ট্যাঙ্ক হারালো পোস্ট অফিস চৌমুহনী। দৈনিক সংবাদে এবং আম জনতাকে অন্ধকারে রেখে যুদ্ধ স্মারক স্থানান্তর, ত্রিপুরা দর্পণে। তারপরে রয়েছে পোস্ট অফিস চৌমুহনীতে ট্যাঙ্ক উড়ে গেল, পোস্ট অফিস চৌমুহনীর ট্যাঙ্ক উড়ে গেল লিচু বাগান পার্কে। আজকের ফরিয়াদ। সত্যি যে বিষয়টি রয়েছে, আমরা গতকাল একদমই সরাসরি সেখানে ছিলাম। আমাদের সোশ্যাল বাংলা, আমি এবং মৃন্ময়ী ছিলাম সেখানে পোস্ট অফিস চৌমুহনীতে, এবং আমাদের লাইভ অনুষ্ঠানে সন্ধ্যার যে বিশেষ লাইভ অনুষ্ঠান থাকে সেখানেও আমরা সরাসরি আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমাদের দৃষ্টিভঙ্গি কি এবং আপনারা কিভাবে নিচ্ছেন বিষয়টিকে সমস্তটা জানার চেষ্টা করেছিলাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পত্রিকার কিন্তু শিরোনামেই কিন্তু সেই আকর্ষণ করলো সেই খবরটি, ট্যাঙ্ক হারালো পোস্ট অফিস চৌমুহনী। যদি দেখা যায় যে গতকাল ছিল উইকেন্ড, অর্থাৎ রবিবার, সকলের সেই যে ত্রিপুরা দর্পণের হেডলাইন্স রয়েছে যে আম জনতাকে অন্ধকারে রেখে যুদ্ধ স্মারক স্থানান্তর। সত্যি বলা যেতে পারে যে রবিবারের দিনটিতে ছুটির দিন থাকে, সকলেই ঘরে থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঘরে অনেকেই ভাবতে পারছেন না ওই দিন বাড়িতে পরিবারের সাথে সময় কাটান, সেখানে অনেকেই ভাবতে পারবে না। আজকে যখন দেখবেন যে পোস্ট অফিস চৌমুহনী সেই ট্যাঙ্ক যেটি রয়েছে যুদ্ধ স্মারক ঐতিহাসিক ট্যাঙ্ক, সেই ঐতিহাসিক ট্যাঙ্কটি সেখানে নেই, এবং সেখানে আরো একটি আর্টিলারি গানও ছিল, সেটিকেও স্থানান্তরিত করা হয়েছে। যখন সেই জায়গাটা ফাঁকা হবে বা ফিকে দেখা যাবে, তখনই মানুষের মধ্যে আজকে কিন্তু সেই বোধ জাগ্রত হবে যে সেখানে আমাদের ঐতিহ্যশালী এক ট্যাঙ্ক উপস্থিত ছিল প্রায় দীর্ঘ 50 বছর ধরে। সেখানে যদি আমরা দেখি বিস্তারিত সমস্ত পত্রিকার মধ্যে কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে প্রশাসনের অনর্থক গোপনীয়তায় বিভ্রান্তি। এবার রয়েছে দৈনিক সংবাদে, এবং সেখানে বিভিন্ন যে আজকের ফরিয়াদ রয়েছে সেখানে তুলে ধরা হয়েছে যে পোস্ট অফিস চৌমুহনী ট্যাঙ্ক উড়ে গেল লিচু বাগান পার্কে। সেখানে বিস্তারিত রয়েছে যে বহু স্মৃতি জড়িত ছিল, বলা ভালো আবেগ জড়িত ছিল। সেখানে 1971 সালে আমাদের সকলেরই জানা রয়েছে সেই বিষয়টি যে 1971 সালে যে পূর্ব পাকের সাথে যুদ্ধ বেঁধেছিল, এবং সেই যুদ্ধ জয়লাভের ফলেই সেই প্রতীক বা স্মৃতিচারক হিসাবে কিন্তু সেই ট্যাঙ্ক প্রতিষ্ঠিত ছিল আমাদের পোস্ট অফিস চৌমুহনী স্থিত যে গোল চক্কর রয়েছে সেই গোল চক্করের মধ্যে। বেশ দীর্ঘদিন যাবৎ সেখানে উপস্থিত ছিল, এবং আমরা যখন ছোট ছিলাম সেখানে বলাই যেতে পারে যে আমাদের ছোটবেলা থেকে একটি জানার আগ্রহ জাগতো যে সেখানে সেই ট্যাঙ্কটি কোথা থেকে এসেছে, বা সেই ট্যাঙ্কটি নকল নাকি আসল, সমস্তটা নিয়ে একটা জানার আগ্রহ জাগতো। এবং সেই কারণে আমরা আমাদের যে গুরুজনরা রয়েছে বা পরিবারের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের আমরা সেখানে জিজ্ঞাসা করতাম, এবং আমরা সেই হিস্ট্রি বা তার পিছনে যে ইতিহাস জড়িত রয়েছে সমস্তটা বিষয়ে আমরা জানতে পারতাম তারপরে। কিন্তু এখানে আজ আমরা দেখতে পাচ্ছি যে সেই হঠাৎই কোনো কারণ ছাড়াই সেখানে প্রশাসনের অনর্থক গোপনীয়তার বিভ্রান্তি বলুন বা যাই বলুন, সেখানে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সেই ঐতিহাসিক ট্যাঙ্কটিকে। সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে পোস্ট অফিস চৌমুহনী থেকে সরাসরি লিচু বাগানের যে অ্যালবার্ট পার্ক রয়েছে, অ্যালবার্ট এক্কা পার্কে। এবার সেখানে সরিয়ে নেওয়ার পেছনে কি কারণ রয়েছে এখনো গোপনে রয়েছে সেই বিষয়টি, যে তার পিছনে কি কারণ রয়েছে। আমরা বিগত দিনে সেই বিষয়টি নিয়ে বহুবার আলোচনা করেছি। বিগত দিন অর্থাৎ গতকাল আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়টিকে নিয়ে, যে আমাদের দেখার যে ভঙ্গিটি রয়েছে, যে ছোটবেলায় যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা চোখের সামনে পোস্ট অফিস চৌমুহনীতে সেই ট্যাঙ্কটি দেখতে পেত, এবং সেখান থেকে কিন্তু জানার আগ্রহ জাগতো যে সেই ট্যাঙ্কের পিছনে কি ইতিহাস জড়িত রয়েছে। এবার সেটিকে স্থানান্তরিত করা হয়েছে সরাসরি লিচু বাগানে অ্যালবার্ট এক্কা পার্কে। এবার অ্যালবার্ট এক্কা পার্কে সেখানে কত ছোট ছোট বাচ্চা কজন যাবে সেখানে,
সেখানে দেখতে, সেখানে জানতে যে সেই কামানের পিছনে কি ইতিহাস জড়িত রয়েছে। তাহলে কি অচিরেই বিলিত হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের ইতিহাস? বলাই যেতে পারে ভারতবর্ষের সেই পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সাথে যে যুদ্ধ বেঁধেছিল 1971 সালে, সেই ঐতিহাসিক জয়লাভ আমরাও পেরেছিলাম। তার প্রতীক হিসাবেই কিন্তু ছিল সেই কামান, সেই ট্যাঙ্ক উপস্থিত ছিল এবং আর্টিলারি গান উপস্থিত ছিল পোস্ট অফিস চৌমুহনী স্থিত গোলচক্করে। কিন্তু সেখানে যদি আমরা দেখি ডিএমএর থেকে যে লেটার বা যে নোটিফিকেশন এসে পৌঁছেছিল আমাদের কাছে, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে কারণ দর্শানো হয়েছিল যে জায়গার কম রয়েছে, ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে এই এলাকাটিতে, সেই কারণে ট্রাফিক জ্যাম যেন কমানো যায় এবং একটি কমন রাস্তা রয়েছে সেখানে, সেই কারণেই হার্ট অফ দ্য সিটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ট্যাঙ্কটি। এবং বিগত দিনের যে 2018 সালে নতুন সরকার ক্ষমতায় আসে, তখন থেকেই আমাদের আর্মি বা সৈনিক বোর্ডের সেখানে বিশেষ দাবি ছিল তাদেরই রয়েছে সেই কামান। সে কারণেই তাদের দাবি অনুযায়ী আজ অর্থাৎ গতকাল হঠাৎ সকালবেলা হঠাৎই সেই ডিসিশন নেওয়া হয় এবং কাউকে না জানিয়ে, পূর্বে কাউকে সেই ধরনের একটা পূর্বাভাস না দিয়ে হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। সকলের আমজনতাকে অন্ধকারে রেখে বলা যেতে পারে সরিয়ে নেওয়া হয়েছে আমাদের সেই ঐতিহাসিক ট্যাঙ্ক, যেটি 50 বছর ধরে উপস্থিত ছিল পোস্ট অফিস চৌমুহনী স্থিত গোলচক্করে। এবার যদি আমরা আজকের ফরিয়াদের সেই হেডলাইন্স দেখি, সেখানে তুলে ধরা হয়েছে পোস্ট অফিস চৌমুহনীর ট্যাঙ্ক উড়ে গেল লিচু বাগান পার্কে। সত্যি যদি আমরা সেই বিষয়টি একটু লক্ষ্য করি, যে সত্যি আমরা যদি দেখি যে একদিন যারা রবিবার ছিল অনেকেই বাড়ি থেকে বের হন না, পরিবারের সাথে সময় কাটান, আমি সেই বিষয়টি বলেছিলাম। সেখানে আজকে যখন সকলে ব্যস্ততম দিন রয়েছে, সোমবার রয়েছে, সকলে যখন তাদের কর্মস্থলে যাবেন বা অনেকেই বাড়ি থেকে বের হবেন নিজেদের কাজের আশায় বা কাজের সন্ধানে বা কর্মরত স্থানে যাওয়ার জন্য, সেখানে যাওয়ার পথে আজ হঠাৎ দেখবে পোস্ট অফিস চৌমুহনী স্থিত সেই গোলচক্করটা হঠাৎই ফাঁকা, সেখানে নেই কামান। দৃষ্টি আকর্ষণ কিন্তু অবশ্যই করবে সেই জায়গাটি, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সকলের মনে আসবে যে হঠাৎই কি উড়ে গেল আমাদের সেই ঐতিহাসিক ট্যাঙ্ক। সত্যি কিন্তু প্রশ্ন থাকবে। এবার দেখার বিষয় রয়েছে যে কি বলছে পত্রিকার শিরোনামে, কি রয়েছে তাজা খবরের শিরোনাম রয়েছে ট্যাঙ্ক হারালো পোস্ট অফিস চৌমুহনী। দৈনিক সংবাদে কি লেখা রয়েছে অবশ্যই শোনাবো আপনাদের। সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, কাউকেই কিছু জানানো হলো না। একখানা ক্রেন আর 8 জন এবং 10 জন শ্রমিক পাঠিয়ে আগরতলার অন্যতম স্মৃতিসৌধ ভাঙল জেলা প্রশাসন। দীপাবলির পরদিন সাপ্তাহিক ছুটির দিনে রাস্তাঘাট শুনশান ছিল। পোস্ট অফিস চৌমুহনী থেকে বাংলাদেশ যুদ্ধের স্মৃতি যে বিজয় স্মারক ভেঙে নিয়ে যাওয়ার খবর চাউর হতেই মানুষজন ঘটনা জানতে ছুটে আসেন রাজপথে। গত 48 বছর ধরে আগরতলার এই স্মারক চিহ্নগুলি নাগরিকদের চোখে চোখে শহরটির অন্যতম পরিচিত হয়ে উঠেছে। সেটি ভেঙে দেওয়ার ক্ষমতা কার? অবশ্যই বিষয় বিমূঢ় মানুষের ফোন আসতে থাকে পত্রিকা দপ্তরে, সোশ্যাল মিডিয়ার ছবি, মন্তব্যের ঢল। প্রশ্ন একটাই, কে কোথায় তুলে নিয়ে যাচ্ছে যুদ্ধে অধিকৃত শত্রুপক্ষের ট্যাঙ্ক, ওয়ারগান? ক্রেন যখন টানা হেচড়ার কাজ চালিয়েছিল তখন পোস্ট অফিস চৌমুহনীতে সামান্য অদূরে দাঁড়িয়েছিলেন জেলা শাসকের দপ্তরের জনা 3 আধিকারিক কর্মী। তাদেরই একজন শুভ দেববর্মা জানালেন এটি স্মার্ট সিটির কাজ। অবশ্যই সেখানে যেহেতু স্মার্ট সিটির প্রশ্ন উঠেছে, আমিও বলে দেব যে সেখানে ডিএমএর থেকে যে নোটিফিকেশন ছিল সেখানে স্পষ্ট ছিল যে স্মার্ট সিটির প্রজেক্টের অন্তর্ভুক্ত থাকার জন্যই কিন্তু সেই ট্যাঙ্কটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু স্মার্ট সিটি গড়ে তোলার জন্য কি সেই ট্যাঙ্কটিকে নিজ স্থান থেকে স্থানান্তরিত করা কি খুব দরকার ছিল? সেটাই প্রশ্ন। আমাদের ফোনিং লাইন অবশ্যই খোলা রয়েছে, আপনাদের কি নিজস্ব মতামত রয়েছে অবশ্যই জানাতে পারেন। নাম্বারটি হচ্ছে 03813511 এবার স্মার্ট সিটির সেই কাজ, পোস্ট অফিস চৌমুহনীর যানজট কমাতে রাস্তা প্রশস্ত করা হবে। ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে অ্যালবার্ট এক্কা পার্কে।
আগরতলার 3 প্রজন্ম যে রয়েছে গত 48 বছর ধরে যে স্মৃতিসৌধ দেখে আসছেন, সেটি রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে একটি জনপ্রিয় ও জনগণের ভোটে জয়ী সরকার জনগণকে না জানিয়ে কিভাবে করছেন, সেটাই প্রশ্ন ছিল সকলে। এবারে সত্যিই সেখানে গোপনীয়তার মাধ্যমে কিন্তু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, সেই নিয়েই প্রশাসনের অনর্থক গোপনীয়তায় বিভ্রান্তি, সেটাই স্পষ্ট ছিল। এবং দৈনিক পত্রিকায় বা দৈনিক সংবাদ, আমাদের দৈনিক সংবাদের শিরোনামে সেটি স্পষ্ট ছিল। এবার কি রয়েছে আজকের ফরিয়াদে সেটা শোনাবো আপনাদের। একদমই রয়েছে যে বহু স্মৃতি জড়িত, যে বলা ভালো আবেগ জড়িত 1971 সালের ভারত পূর্ব পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত কামান এবং ট্যাঙ্কটি রবিবার সকালে আচমকায় পোস্ট অফিস চৌমুহনী থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পথ চলতি মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই সামাজিক মাধ্যমে এই কামান এবং ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার ছবি ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তেই জনমনে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়, কেননা এই কামান এবং ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার ব্যাপারটি ছিল না কোনো ধরনের আগাম নির্দেশ। ফলে স্বভাবতই পথ চলতি যারা রয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনীর ব্যবসায়ীরা মুহূর্তেই যেন নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে এই ছবিগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল করতে থাকেন। শুধু তাই নয়, এই ছবিগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি এই স্মৃতি বিজড়িত কামান এবং ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার জন্য কেউ কেউ সরকারের সমালোচনা করছে সামাজিক মাধ্যমে। তাদের বক্তব্য রয়েছে যে এই কামান এবং ট্যাঙ্কের সাথে রাজ্যের গর্ব জড়িত, অবশ্যই, এবং তাই কোনোভাবেই রাজ্যের গর্ব খর্ব করতে দেবেন না তারা। এরকমও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে স্মার্ট সিটি মিশনের আওতায় একদিকে যেমন শহর সৌন্দর্যায়নের উদ্যোগ তেমনইভাবে রাজধানীর লিচু বাগান স্থিত নবনির্মিত অ্যালবার্ট এক্কা পার্কে এই কামান এবং ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের মূল কর্ণধার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর শৈলেশ কুমার যাদব জানান, 1971-এর বীর যোদ্ধাদের স্মরণে রাজধানী লিচু বাগানে যে স্মৃতিসৌধ গড়ে তোলা হচ্ছে সেখানেই বসানো হবে এই কামান এবং ট্যাঙ্কটি। ইতিমধ্যে 1971-এর যুদ্ধে রাজ্যের বীর যোদ্ধা তথা পরমবীর চক্র পুরস্কারে ভূষিত যে ছিলেন ল্যান্স নায়ক প্রয়াত অ্যালবার্ট এক্কা নামে লিচু বাগান পার্কটি গড়ে তোলা হচ্ছে। বর্তমানে পোস্ট অফিস চৌমুহনী থেকে যে কামান এবং ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা আর্মি এবং সৈনিক বোর্ডের দীর্ঘদিনের দাবি ছিল। শুধু তাই নয়, আর্মি এবং সৈনিক বোর্ডের পক্ষ থেকে বর্তমান সরকার প্রধান তথা মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়ে তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাই সরকারের জ্ঞাতসারে পোস্ট অফিস চৌমুহনী থেকে এই কামান এবং ট্যাঙ্ক সরিয়ে লিচু বাগানে নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। শৈলেশ যাদব জানান যে বর্তমানে পোস্ট অফিস চৌমুহনীতে কামান এবং ট্যাঙ্কটি ঘিরে যে চক্করটি রয়েছে তার ডায়ামিটার 28 মিটার। ফলে এই জায়গাটি বিভিন্ন সময়ে যানজটের সৃষ্টি হয়। তাই স্মার্ট সিটি মিশনের আওতায় এই ডায়ামিটার কমিয়ে পুনরায় এই চক্করটি গড়ে তোলা হবে। শৈলেশ যাদব আরও জানান যে সোশ্যাল মিডিয়ায় এই ট্যাঙ্ক এবং কামান স্থানান্তরিত করা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কোনো কোনো মহল থেকে এই কামান এবং ট্যাঙ্কের পেছনে রাজ্যের তৎকালীন রাজাদের কোনো সম্পর্ক ছিল না। তাই অযথা সামাজিক মাধ্যমের এই ধরনের পোস্ট থেকে শুরু করে ট্যাঙ্ক এবং কামান স্থানান্তর নিয়ে যে ধরনের প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষ যাতে এই ধরনের ভিত্তিহীন যে প্রচার রয়েছে বিশ্বাস না করে তার আহ্বান জানান, তিনি এই আহ্বান রাখেন। সত্যি যদি বলা হয় যে ট্যাঙ্কের পিছনে অনেক ইতিহাস রয়েছে, ত্রিপুরার গর্বকে খর্ব করা, সেই বিষয়টিও একদম ঠিক রয়েছে। যে আমার মতে, আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন রয়েছে সেখানে আমি বলবো যে অবশ্যই আমরা জানতাম যে আমরা আমার ছোটবেলা থেকে আমি সেই কামানটি সেখানেই দেখে আসছি। যেহেতু 48 বছর প্রায় 15 বছর ধরে সেখানে প্রতিষ্ঠিত রয়েছে পোস্ট অফিস চৌমুহনী গোলচক্করে কামানটি, এতদিন কোনো সমস্যার সৃষ্টি হয়নি। হঠাৎ স্মার্ট সিটির জন্য সেখানে আমার মনে হয় না যে সেই ট্যাঙ্ক এবং সেই আর্টিলারি গানটি বেশ একটা জায়গা জুড়ে ছিল, সেখানেও আয়তন কমানো যেত। সেখানে যে 28 মিটারের যে ডায়ামিটার বলা হচ্ছে সেখানেও
কোনো না কোনোভাবে ইচ্ছে থাকলে উপায় হয়, সেখানে ডায়ামিটার কমিয়ে কিন্তু সেখানে যে যানজটের সমস্যা বা যেটা তুলে ধরা হচ্ছে সেটা সমাধান করা যেত। কিন্তু আমার ব্যক্তিগতভাবে সেখানে হঠাৎই সেই ট্যাঙ্ক সরিয়ে, যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক সরিয়ে লিচু বাগান পার্কে, অ্যালবার্ট এক্কা পার্কে স্থানান্তরিত করা বা সৈনিক বোর্ডের যে রয়েছে দাবি, সত্যি তার পিছনে কতটুকু যৌক্তিকতা রয়েছে সেটাও জানার বিষয় রয়েছে। একাধিক প্রশ্ন রয়েছে এই হঠাৎই ট্যাঙ্ক উধাও পোস্ট অফিস চৌমুহনী থেকে, সেই বিষয়টিকে কেন্দ্র করে। এবার পরবর্তী যে বিশেষ শিরোনাম রয়েছে, সত্যি প্রত্যেকটি পত্রিকাতেই কিন্তু যে দৈনিক পত্রিকা রয়েছে সেই পত্রিকার দৃষ্টি আকর্ষণ করে বা আজ নজর কেড়ে নেয়। নিভে গেল দ্বীপের আলো আজকের ফরিয়াদে, 3 ভবনের পারে পারি সৌমিত্রে, দৈনিক সংবাদ। এবং ত্রিপুরা দর্পণের সেই খবরই শিরোনামে রয়েছে ঘুমের দেশে ফেলু মিত্রের। কি রয়েছে বিস্তারিত অবশ্যই জানাবো। যে আবারও এক নক্ষত্র পতন, বলাই যেতে পারে যে কিংবদন্তি ছিলেন সৌমিত্র, এবং সেখানে উনি বিভিন্ন ধরনের সৌমিত্র বাবু, সেখানে তিনি বিভিন্ন ধরনের কিন্তু আমাদের বড় বড় অনেক ধরনের বিভিন্ন ধরনের ছবি দিয়ে গেছেন, সেখানে অনেক সোশ্যাল মেসেজ রয়েছে এবং বিভিন্ন ধরনের বার্তা রয়েছে। সমস্তটাই বলাই যেতে পারে এই 2020 একদম 20-20 আমরা অনেক সেই ধরনের নক্ষত্র পতন দেখেছি, বলিউড জগৎ থেকে শুরু করে টলিউড। সত্যি বলা যেতে পারে যে অনেকটা ভারাক্রান্ত সময়। সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি রয়েছেন, ওনার বিশেষ অবদান রয়েছে আমাদের বলিউড জগতের জন্য। আমার অবশ্যই কি রয়েছে বিস্তারিত আপনাদের শোনাবো, শুধু বিস্তারিততে চোখ রাখি। কি রয়েছে, 3 ভুবনের পারে পারি সৌমিত্রে, চরিত্রাভিনয়ের সময় বলেছিলেন ফাইন কোনি ফাইট, ফাইট কোনি ফাইট। 40 দিন লড়েও ছিলেন কিন্তু আর বাড়ি ফিরলেন না। অবশ্যই শুধু আমার নয়, আপনাদের সকলেরই জানা বিষয় যে সৌমিত্র চট্টোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ছিল তার, কিন্তু সেই দুরারোগ্যের জন্য আমরা সকলেই কামনা করছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। মৃত্যুর সাথে লড়াই করতে করতে শেষ যাত্রা তিনি করেন গতকাল, কিন্তু আর বাড়ি ফিরলেন না অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ফেলুদা আর নেই। গত 6ই অক্টোবর করোনা আক্রান্ত হয়ে ভেলভিট হাসপাতালে ভর্তি হন সৌমিত্র বাবু। করোনা মুক্ত হয়েছিলেন, কিন্তু নানা ধরনের কোমোরবিডিটির কারণে তার শারীরিক সমস্যা বাড়তে থাকে। তাকে সুস্থ করে তুলতে নানা ধরনের থেরাপি শুরু করেন চিকিৎসকদের নিয়ে তৈরি বিশেষ মেডিকেল টিম। কখনো প্লাজমা থেরাপি নয়, সেটি রয়েছে প্লাজমা থেরাপি। কখনো মিউজিক থেরাপি করা হয়। গল্প পড়েও শোনানো হয়, চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় চিকিৎসাতে সাড়াও দিচ্ছিলেন এই প্রবীণ অভিনেতা। আরও এতেই হাল ছাড়েনি চিকিৎসকেরাও। আবার তিনি সুস্থ হয়ে অভিনয় জগতে ফিরবেন এমন আশা করেছিলেন তার অসংখ্য অনুরাগী, কিন্তু শুক্রবার বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধই করে দেন এই প্রবীণ অভিনেতা। তার মাল্টি অর্গান ফেলিউরের যে কথাও জানা যায় হাসপাতালের তরফে। তাছাড়াও শেষ পর্যন্ত রবিবার দুপুর 12:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল 85 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। দুপুর 1টা নাগাদ হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। সেখানে আগে থেকে হাজির ছিলেন সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসু সহ পরিবারের অন্য সদস্যরা। হাসপাতালের বাইরে বের হয় সৌমিত্রবাবুর কন্যা পৌলমী। জানান হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে গল্ফ গ্রিনের বাসভবনে।
সেখান থেকে টেকনিশিয়ানস স্টুডিও এবং তারপর রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনেই সকলের শ্রদ্ধা জানানোর পরে শেষকৃত্য হয় কেওড়াতলা মহাশ্মশানে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1935 সালের 19শে জানুয়ারি কৃষ্ণনগরে। সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে বাবার চাকরি সূত্রে চলে আসতে হয় হাওড়ায়। বাকি স্কুল জীবন কাটে হাওড়া জেলা স্কুলে। এরপর আর্মহার্স্ট সিটি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক হন সৌমিত্রবাবু। স্কুল জীবন থেকেই নাটক আবৃত্তি করতেন। কলেজে পড়তে পড়তেই রেডিওতে কাজ করা শুরু। তার সেলুলয়েডে অভিষেক 1959 সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে। এই ছবিতে অভিনয়ের পরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সোনার কেল্লা থেকে জয় বাবা ফেলুনাথ বা হীরক রাজার দেশে একের পর এক ছবিতে তার অনবদ্য অভিনয় সাড়া ফেলে দেয়। তপন সিনহা থেকে অজয় কর বা মৃণাল সেনের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন সৌমিত্রবাবু। শুধু সিনেমাই নয়, নাটক, যাত্রা, টিভি সিরিয়াল, টেলিফিল্মেও অভিনয় করেছেন। আবৃত্তি পাঠও তিনি করেছিলেন সহজাত ব্যাপার। লিখেছেন কবিতা, নাটক। আবার অভিনয় জগতের বাইরে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একেবারে সহজ সরল একটি মানুষ, খুব আড্ডাবাজ ছিলেন। স্মৃতিচারণায় এমনটাই বলছিল অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়। একইভাবে মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায় বলেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসম্ভব একটি কেমিস্ট্রি ছিল, বলছিলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। অর্পণা সেন বলেন, আমার প্রথম ছবির প্রথম নায়ক। আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, অভিভাবকও ছিলেন। আজ মাথার উপর থেকে ছাতাটা সরে গেল। অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এমন অভিনেতা কজন আছেন? অভিনয়, আবৃত্তি, সর্বক্ষেত্রে তার কাজ মনে রাখার মতো। অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত তার স্মৃতিচারণায় বলেন, উনি তো কিংবদন্তি অভিনেতা। এমন একজন অভিনেতার সঙ্গে অভিনয় করতে সকলেরই ভালো লাগে। অভিনেত্রী লিলি চক্রবর্তীকে লিলি সুন্দরী বলে ডাকতেন সৌমিত্রবাবু। পুরনো দিনের কথা বলতে গিয়ে এই প্রবীণ অভিনেত্রী বলেন, খুব মজা করতেন সবসময়। সেই সব কথা আজ মনে পড়ছে। মঞ্চ, যাত্রা এবং সেলুলয়েডের নাটক হওয়া সত্ত্বেও তাকে বারবার উত্তম কুমারের সঙ্গে তুলনায় পড়তে হয়েছে। আলোচনার বিষয়ে দীর্ঘকাল ছিল উত্তম আর সৌমিত্র, কে বড়? এই নিয়ে বাঙালি মন কিন্তু দ্বিধা বিভক্ত ছিল। কিন্তু উত্তম কুমারের স্টারডমের পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিত্ব, কণ্ঠ ও অভিনয় শৈলীতে একেবারে স্বতন্ত্র একটি ধারা তৈরি করেছিলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সুবাদে তার মুকুটে আলাদা করে হিরে মানিক জ্বলত। শুধু বাংলা বা দেশ নয়, তার অভিনয় দক্ষতা আন্তর্জাতিক স্তরেও সমাদৃত হয়েছে। পেয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, বঙ্গবিভূষণের মতো পুরস্কার। 2017 সালে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান লিজিউ অফ অনার পান সৌমিত্রবাবু। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক বার্তায় তিনি লেখেন, সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুর ফলে ভারতীয় সিনেমা এক মহীরুহকে হারালো। সত্যি, অপু, ট্রিলজি ও সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে অভিনয়ের জন্য তাকে বিশেষভাবে মনে রাখবে মানুষ। অভিনয়ের জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ সহ ভারতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তার কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, চলচ্চিত্র জগতে নতুন দিশা দেখিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
এক রত্নকে হারালো ভারতীয় চলচ্চিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন যে বাংলায় তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি মর্মবেদনা প্রকাশ করছি। যে প্রতিভাবান মানুষের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। এবার শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই কিংবদন্তি রয়েছেন এবং ঘুমের দেশে ফেলুমিত্তির সমস্ত বিষয়টি সত্যি দেখার মতো একটি বিষয় রয়েছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান সত্যি বাঙালি সংস্কৃতি বলুন বা বাংলা চলচ্চিত্রে কিন্তু অবদান অনবদ্য। অবশ্যই আমরা কি বিস্তারিত রয়েছে তা আলোচনা করলাম। এবার আরও যে শিরোনাম রয়েছে তাদের শিরোনামে বিশেষভাবে রয়েছে যে নিলাম বাজারে নির্ভয়ার পুনরাবৃত্তি। সত্যি আবারও এক সামাজিক অবক্ষয়ে সাক্ষী আমরা অর্থাৎ ভারতবাসী। নিলামবাজারে নির্ভয়ার পুনরাবৃত্তি এবং বাড়ি ফেরার পথে বহির্রাজ্যে গণধর্ষণের শিকার দুই যুবতী। হেডলাইন্স রয়েছে, কি রয়েছে বিস্তারিত অবশ্যই শোনাব। দিল্লির নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল আসামের বরাক উপত্যকায় নিলামবাজারে। গণধর্ষিতা হল ত্রিপুরার দুই যুবতী। ত্রিপুরার ঘটনা, ত্রিপুরা রাজ্যের দুই যুবতী, সেখানেও গণধর্ষিতা, সামাজিক অবক্ষয়ের শিকার। শিলচর মেডিকেল কলেজে অসুস্থ রোগীকে দেখে বাড়িতে ফেরার পথে গতকাল রাতে বীভৎস এই ঘটনা সংঘটিত হয়। আলোর উৎসবের রাতে নারকীয় এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ময়দানে সক্রিয় হতে শুরু করেছে। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ঘটনা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জনের বাড়ি চুড়াই বাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামে গণধর্ষণ কাণ্ডে সংঘটিত হওয়ার সাথে সাথে আসামের করিমগঞ্জ পুলিশ প্রশাসন এবং উত্তর জেলা পুলিশ প্রশাসন ড্যামেজ কন্ট্রোলের নামে আসাম পুলিশ এবং ত্রিপুরা পুলিশ যৌথ অভিযান শুরু করে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর মধ্যে 3 জনের বাড়ি উত্তর ত্রিপুরার দক্ষিণ ফুলবাড়ি গ্রামে। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গতকাল রাতে 1 জন এবং আজ সকালে 2 জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের আসামে নিয়ে যাওয়া হয়েছে। আলোর উৎসবের রাতে 6 জল্লাদ নারী পিপাসায় লিপ্ত হয়ে উঠেছিল। অসুস্থ রোগীকে দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে উত্তর জেলার শনিছড়া গ্রামের 2 যুবতী। উত্তর জেলার পার্শ্ববর্তী আসামের করিমগঞ্জ জেলার নিলামবাজারে এই গণধর্ষণের ঘটনা ঘটে। নিলামবাজারে 6 নারী পিপাসু লম্পট যুবক শনিছড়ার 2 যুবতীকে প্রথমে একটি পরিত্যক্ত ঘরে আবদ্ধ করে, পরে সেখানে বলপূর্বক গণধর্ষণ চালায়। ধর্ষিতা 2 যুবতীর পক্ষ থেকে নিলামবাজার থানায় অভিযোগ দায়ের করলে করিমগঞ্জ পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। করিমগঞ্জের পুলিশ সুপার মৈনাক কুমার সাথে সাথে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে ধর্ষণকারীদের জালে তুলতে অভিযান শুরু করে। মেসেজ পাঠানো হয় উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের কাছেও। করিমগঞ্জ পুলিশ প্রশাসন ধর্ষিতা 2 যুবতীকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে। সেখান থেকে বহু সামগ্রী জব্দ করা হয় ও সেই গণধর্ষণ কাণ্ডে জড়িত একজন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় আসাম পুলিশ। ধৃতের নাম আব্দুল আহাদকে গ্রেফতার করে ত্রিপুরা 3 অভিযুক্তের নাম জানতে পারে। গতকাল রাতেই আসামের একটি পুলিশের টিম অভিযুক্তদের জালে তুলতে উত্তর জেলার চলে আসে এবং শনিবার রাতে দক্ষিণ ফুলবাড়ি গ্রাম থেকে আমির আলী নামে 26 বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। আজ দফায় দফায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আনোয়ার হোসেন 28 বছর এবং সুমন আলীকে 27 বছর। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য 2 রাজ্যের সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করা হয়েছে। ধর্ষণকারীরা বর্তমানে পলাতক। আসাম পুলিশের বক্তব্য অনুযায়ী উত্তর জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় শনিছড়ার 2 যুবতী আসামের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ক্যান্সার রোগে আক্রান্ত নিজের মাকে দেখতে যায়।
মাকে দেখার পর শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সন্ধ্যা নাগাদ একটি অল্টো গাড়ি ভাড়া করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় রাজ্যের দুই যুবতী। মাঝ রাস্তায় অল্টো গাড়ির চালক কুমতলব করে গাড়িটি ভুল রাস্তায় নিয়ে গিয়ে রাত্রি 1টার সময় করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকার একটি নির্মীয়মান ঘরে দুই যুবতীকে বলপূর্বক বন্দী করে। এতে অল্টো গাড়ির চালকের সাথে সঙ্গী হয় আরও 5 নম্বর যুবক। তারপর দুই যুবতীর উপর গণধর্ষণ চালায় 5 যুবক ও গাড়ির চালক। গণধর্ষিতা যুবতী ধর্ষকদের হেফাজত থেকে বের হয়ে স্থানীয় আসামের নিলামবাজার থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ সাথে সাথে একটি গণধর্ষকের মামলা নথিভুক্ত করেন এবং গণধর্ষণের মামলা ও ধর্ষিতা দুই যুবতীর জবানবন্দির উপর ভিত্তি করেই আসাম পুলিশের ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থলে আসাম পুলিশের সরজমিনে তদন্ত চালিয়ে বহু সামগ্রী জব্দ করে। সাথে সাথে আটক করে গণধর্ষণ কাণ্ডের সাথে জড়িত এক নরপিশাচকেও। সত্যি যদি দেখা যায়, সামাজিক অবক্ষয় শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই বলবো না, দেশে বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত উঠে আসছে। শুধুমাত্র এই আলোচনা আমাদের প্রত্যেক দিন করতে হয় যে এই গণধর্ষণ এবং যে গ্যাংরেপ রয়েছে সেই বিষয়টি। আজকেও আবারও গণধর্ষিতা ত্রিপুরারই, আমাদের রাজ্যেরই দুই যুবতী সেখানে রয়েছে নিলামবাজারে। নির্ভয়ার পুনরাবৃত্তি।